আজ আমরা অযোধ্যার বাইরে প্রায় 25 থেকে 30 কিলোমিটার দূরে যাচ্ছি। প্রথমে যাব আমরা গুপ্তার ঘাট, তারপরে নন্দীগ্রাম, তারপরে যাব সূর্যকুণ্ড বা সূর্য মন্দির এবং অবশেষে আমরা মণি পর্বত হয়ে বাড়ি ফিরব। আমাদের এখানে অটো ভাড়া বা টোটো ভাড়া যাই বলুন নিয়েছে 900 থেকে 1000 টাকা সারাদিনে ঘোরার জন্য। আসুন দেখি। নমস্কার, আমি এখন দাঁড়িয়ে আছি অযোধ্যার থেকে 10 কিলোমিটার দূরে ফৈজাবাদের কাছে গুপ্তার ঘাটে। এই গুপ্তার ঘাট অত্যন্ত আধ্যাত্মিক এবং খুবই পবিত্র ঘাট, যেখানে রামচন্দ্র জনসমাধি নিয়েছিলেন এবং তার লীলা সম্পন্ন করে বৈকুণ্ঠ ধামে ভ্রমণ করেন। এবং এই ঘাটটি এত পবিত্র স্থান বলে মনে করা হয়, যা পুরাণেও এর কথা লেখা আছে এবং এর সঙ্গে মন্দির আছে। চলুন আমরা এই ঘাট এবং মন্দিরগুলো দেখি। এটাই হচ্ছে সেই ভরতকুণ্ড, যেখানে ভরত স্নান করতে আসতেন এবং এই কুণ্ডটি নন্দীগ্রামে অবস্থিত। আর এখানে একটা মন্দির করা আছে। ভরত ও রামের এখানে মিলন হয়েছিল বলে জানা যায়, বা জনশ্রুতি আছে এখানে ভরত ও রামের মিলন হয়েছিল। ফিরে আসার পরে বনবাস থেকে যখন ফিরে আসেন শ্রীরামচন্দ্র, তখন ভরত আর এখানে রামচন্দ্র যখন এখানে আসেন ভরতের খোঁজে, তখন ভরত আর শ্রীরামচন্দ্রের এখানে মিলন হয়েছিল। আর এই কুণ্ডটি সেই কুণ্ড যেখানে রাজা ভরত স্নান করতেন। 14 বছর বনবাসে যখন যাওয়ার পর এই নন্দীগ্রামে ভরত চলে আসেন তার রাজ ঐশ্বর্য ছেড়ে অযোধ্যায়, এবং এখানে তিনি বাস করেন। আরও কিছু কিছু জায়গা আছে, আমরা দেখাবো। এ হচ্ছে প্রথম স্পট ভরতকুণ্ড, এখানে স্নান করতেন রাজা ভরত। এই হচ্ছে মিলনস্থল, এখানে রামচন্দ্র ভরতের মিলন ঘটেছিল। এই ভরতকুণ্ডের এই যে পাদুকা দেখতে পাচ্ছেন, এই পাদুকাকেই এখানে 14 বছর ভরত পুজো করতেন। এখানে স্নান করে, কুণ্ডতে স্নান করে, আর এখানেই তার পাদুকা তিনি চরণ পুজো করতেন। এবং এই এখন আমরা দাঁড়িয়ে আছি হনুমানের সঙ্গে ভরতের যে মিলন হয়েছিল সেই মিলন মন্দিরের সামনে। এই হনুমানজি যাচ্ছিলেন এবং ভরত শত্রু ভেবে তার উপর তীর চালায় এবং হনুমানজি এখানে পড়ে যান। তারপর যখন ভরত সবকিছু জানতে পারে হনুমানজির কাছ থেকে, এখানে তাদের দুজনের মিলন হয়। স্থানীয় মানুষরা এই জায়গাটিতে তাদের স্মৃতির উদ্দেশ্যে এই মিলন মন্দির তৈরি করে আমি এখন দাঁড়িয়ে আছি নন্দীগ্রামের ভরত গুহার কাছে। আমার সামনে হনুমান আর ভরতের মিলন মন্দির, আর তার ঠিক সামনেই এই গেটের কাছে ভরত গুহাতে দাঁড়িয়ে আছি। এখানেই ভরত 14 বছর সাধনা করেছিলেন। রামের বনবাসের পরে যখন রামচন্দ্র বনবাসে গেলেন, তখন ভরত কিন্তু সেই অযোধ্যার ঐশ্বর্য ছেড়ে এখানে আসেন এবং এখানে এসে তিনি সাধনা করেন 14 বছর। আর যেহেতু তার দাদা সবসময় নিচে বসতেন, নিচে বসে পুজো করতেন রামচন্দ্র, সেই জন্য ভরত তার থেকে নিচে এখানে এসে গুহায় বসে থাকতেন এবং এখান থেকে তিনি অযোধ্যার রাজকার্য পরিচালনা করতেন, দেখাশোনা করতেন। কিন্তু কোনোদিন অযোধ্যায় সেই রাজকীয় পরিবেশে তিনি ফিরে যান। একেই বলে, এটাই হলো ভরত গুফা বা ভরত গুহা, যেখানে ভরত 14 বছর সাধনা করতেন গুহার ভেতর থেকে। দেখুন, এই গুহার ভেতরেই তিনি বসে থাকতেন এবং সাধনা করতেন।
নমস্কার বন্ধুরা, এখন আমরা দাঁড়িয়ে আছি নন্দীগ্রামের সেই জায়গা। দেখুন বন্ধুরা, এই জায়গাতে 27টা তীর্থক্ষেত্র থেকে জল আনা হয়েছিল। যে জল যখন রামচন্দ্রকে রাজা হিসেবে ঘোষণা করা হয় তখন তার রাজ্যাভিষেকের জন্য এই জল আনা হয়েছিল। কিন্তু যেহেতু রামচন্দ্রের রাজ্যাভিষেক হলো না, তিনি বনবাসে চলে গেলেন, তখন ভরত সেই সমস্ত তীর্থের জল নিয়ে এসে এই একটা নির্দিষ্ট জায়গায় ঢেলে দেন এবং সেটাই এখন আমরা সেই জায়গাটাই এখন আমরা দেখতে এসেছি। নমস্কার। এই জায়গাতেই এই 27টা তীর্থের জল একসাথে ঢেলে দিয়েছিলেন ভরত। এই সেই কুয়ো। এই যে পবিত্র 27টা তীর্থের জল এইখানে তিনি ঢেলে দেন। এর ভেতরেই সেই 27টা তীর্থের জল হয়েছিল। রাজ্যাভিষেক তো হয়নি, তো ভারত কি করলেন, এই 27টা তীর্থের জল দিয়ে এসেছিল রাজ্যাভিষেকের জন্য, সেটা এখানেই দিয়ে দিয়েছিলেন তিনি। বন্ধুরা, আজ আমরা চলেছি অযোধ্যার পবিত্র সূর্যকুণ্ড এবং সূর্যনারায়ণ মন্দির দেখতে। ত্রেতা যুগে ভগবান রামের জন্মের সময় সূর্যদেব তাকে দর্শন করতে মর্তে নেমে আসেন। কথিত আছে তার রথের তেজে এখানে এক বিশাল কুণ্ডের সৃষ্টি হয়, যা আজ সূর্যকুণ্ড নামে পরিচিত। এছাড়া এই কুণ্ডের পাশেই আছে সূর্যনারায়ণ মন্দির, যেখানে রামচন্দ্রের পূর্বপুরুষ এখানে আরাধনা করতেন। এই নারায়ণ মন্দিরে ভগবান বিষ্ণুর আদি স্বরূপ স্মরণ করিয়ে দেয়। এখানে সন্ধ্যাবেলায় লাইট অ্যান্ড সাউন্ড শো হয় এবং যা এই জায়গাটিকে আরও মায়াবী করে তোলে। এই দেখুন, এই হলো সেই সূর্যনারায়ণ মন্দির। এই মন্দিরেই রামচন্দ্রের পূর্বপুরুষ সূর্যদেবের আরাধনা করেছিলেন এবং এই অত্যন্ত পবিত্র স্থান। আর এই সিঁড়ি দিয়ে উঠে গিয়ে আমরা দর্শন করব সেই নারায়ণের মূর্তি এবং সূর্যদেবের মূর্তি। চলুন গিয়ে দেখে আসি। এই হলো সূর্য মন্দির আর এই হলো সূর্যকুণ্ড। এখানে অনেক মাছ আছে, মাছদের খাওয়াচ্ছে এরা, প্রচুর মাছ। क्या करूँगा उसको क्या करना है सर? ছবিটা তুলে আনবে। कहाँ रह गए लोग? ত্রেতা যুগে হনুমান যখন লক্ষ্মণকে বাঁচাতে বিশল্যকরণী নিয়ে যাচ্ছিলেন, তখন সেই পাহাড়ের একটা অংশ এখানে পড়ে যায়, যা আজ মণিপদ নামে পরিচিত। কিন্তু কিছু আরও জনশ্রুতি থেকে পাওয়া যায় যে মণিপর্বত হলো সেই স্থান যেখানে মাতা সীতার বিয়ের সময় পাওয়া প্রচুর মণিরত্ন ও অলঙ্কার রাখা হয়েছিল। আর এই রত্নভাণ্ডারের পাহাড় থেকেই এর নাম হয়েছে মণিপর্বত। এছাড়া জনশ্রুতি আছে যে ভগবান রাম ও মাতা সীতা এখানে সময় কাটাতে আসতেন। এটি প্রায় 65 ফুট উঁচু। এখান থেকে অযোধ্যার এক অপূর্ব প্যানোরামিক ভিউ পাওয়া যায়। রাজা দশরথ তার বৌমার জন্যে একটি দোলনা উপহার দেন
এবং সেটি পাহাড়ের ওপরই আছে। এই স্মৃতি রক্ষার্থেই আজও প্রতি বছর শ্রাবণ মাসে অযোধ্যায় ঝুলা উৎসব পালিত হয়, যা সৃষ্টি হয় মণিপর্বত থেকেই। দেখুন, আমরা চলেছি আজকে মণিপর্বতের ওপরে। আমরা দেখাবো সেখানে সেই ঘর, যে ঘরের মধ্যে মণি রত্ন অলংকার রাখা হয়েছিল, যদিও আজকে তার কোনো চিহ্ন নেই। আর এছাড়া আরও উঁচুতে পাহাড়ের ওপরে সেই ঝোলনা বা দোলনা, যেখানে মাতা সীতা দোলনায় দুলতেন এবং তার সখীদের সাথে সময় কাটাতেন। মাঝে মাঝে রামও আসতেন এখানে মাতা সীতার সঙ্গে সময় কাটাতে। এই ঘরে সেই ঘর দেখুন, এখানেই সেই সীতার মণিমুক্ত রাখা হয়েছিল। প্রচুর মণিমুক্ত দেওয়া হয়েছিল বিয়ে উপলক্ষে। আর এখানের দশরথের অযোধ্যায় রাখা জায়গা ছিল না, তাই এখানে এসে এই মণিমুক্ত জায়গাগুলো রাখা হতো। সেই থেকে নাম হয়েছে মণিপর্বত। আর ওপরে দেখে এলাম সীতা মায়ের দোলনা। সীতা ঝুলতো, দশরথ লাগিয়ে দিয়েছিল এখানে দোলনা, সেই দোলনায় সীতা ঝুলতো। যে জিনিসগুলো পাই না, ওপরের ঘরটা? হ্যাঁ, আচ্ছা, ওখানে এই ঘরে রাখা হয়েছিল না। আচ্ছা আচ্ছা, ওইটাই মানে আপনি ওই কি ভিডিও করছেন? হ্যাঁ, ও মানে বাপের বাড়ি থেকে যা পেয়েছে উনি এনে এখানে থুয়েছে। এত ছিল যে ওখানে রাখার জায়গা ছিল না, এখানে রেখেছে। ওই এই ঘরটা হ্যাঁ। আচ্ছা। আর উপরে ওনার শ্বশুর যে ছিল রাজা দশরথ ঝুলুয়া লাগিয়ে দিয়েছিল, যে আমার বৌমা ঝুলবে আর কি। ঝুলবে, ওর বাবা বাড়ি থেকে দোলনা এনেছিল, ওই আচ্ছা। ঝুলায় ওখানে এসে ঝুলতো আর কি। এবার যা বলে, হ্যাঁ, যা হ্যাঁ, মান্যতা রয়েছে সেইটাই তো। এই বিশ্বাসের উপর যেমনি আমরা দেখলাম ভারত কুণ্ড, আমরা কি দেখতে গেছি যে উনি ছিলেন, কিন্তু না, ওখানে ছিলেন বিশ্বাস, সেটাই বিশ্বাসের জন্য তো এসেছি আমরা। হ্যাঁ, আমরাও দেখছি। আমরা মিলল 20 দিন থেকে আমরা বাইরে যাচ্ছি। ও, কোথেকে এসেছেন? আমরা পশ্চিম বাংলা। আমাদেরও তো তাই। কোন দিকে? আমার হুগলি। আমরা ওই নহেটি। হ্যাঁ, বড় মা আছে না? ও বাবা, বড় মা। তা আমরা তো গুড়াপ থেকে এসেছি। আমরা গুড়াপ। ও, আমরা বড় মা। শ্বশুর বাড়ি হলো বড় মা, আর বাপের বাড়ি হলো কালী মা, কলকাতা। গোটা অযোধ্যাটাই মণিপর্বত থেকে দেখা যাচ্ছে। এই মণিপর্বতে বিয়ের পরে রাম সীতা দোলনায় দুলতো এই ঘরটাতে, এইখানে। এ হলো মণিপর্বত। ওই নিচে থেকে এসেছি আমরা। ঘুরো এদিকে, নিচু হও। जय राम श्री राम, जय राम श्री राम, जय राम श्री राम, जय श्री राम, जय श्री राम, जय श्री राम। রাম। আজকে শেষ হলো অযোধ্যার বাইরে এই পৌরাণিক দর্শনীয় স্থানগুলো, যেগুলো আপনাদের বললাম। এই স্থানগুলো আপনাদের যদি দর্শন করতে ভালো লাগে বা আমার ভিডিওটা যদি ভালো লাগে, তাহলে দয়া করে এটি লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন এবং কমেন্ট লিখতে ভুলবেন না। ধন্যবাদ, নমস্কার, সবাই ভালো থাকবেন। জয় শ্রীরাম।